সেভেরাস, আলবেনিয়নের হামলা, সুপ্রিম কমান্ডার রাসের আগমন। সেই ধাক্কায় যখন দূরে যে ছিটকে পড়ে আলবেনিয়ন, সেই ছিটকে পড়া আলবেনিয়নকে দেখে যত না সবাই স্তব্ধ ছিল, তার চেয়ে সবচেয়ে বেশি স্তব্ধ হলো তারা তখন যখন তারা নিজের চোখে দেখতে পেল সেই মিথকে। সকলের কাছে রাস একটা গল্প ছিল মাত্র। গুটি কয়েকজন শুধুমাত্র তা দেখা পেয়েছিল। সেই গুটি কয়েকজনও যখন তার কথা তাদের আশপাশের অনুচর, সহচর, চাকর তাদেরকে বলতো, তারাও তো তার কেবল গল্পের মতো করে শুনত, স্বচক্ষে তাকে কেউ দেখেনি। সকলের কাছে সে ছিল মিথ। যেমনটা শত শত বছর পূর্বে গল্পগুলোকে পড়তে গেলে সেই গল্পের হিরোদেরকে দেখলে যেরকম মনে হয় তারা লিজেন্ডারি মিথ এক একজন, রাস ঠিক সেই রকম। বিস্ফোরিত চোখে সবাই দেখতে পাচ্ছিল সেই এন্টিটিকে যার ব্যাপারে তারা জানতো কিন্তু কখনো দেখেনি। আজকে যখন সেভেরাসে আলবেনিয়ন হামলা করলো, সে প্রথমবার সকলের সামনে তার দানব রূপে আবির্ভাব ঘটালো। সে অতি বেগুনি রশ্মি মিশ্রিত কালো ধোঁয়া, যার মধ্যে বিদ্যুতের ঝলক নার্ভের মতো ফুটে ওঠে। সেই ধোঁয়া থেকে ধীরে ধীরে যে চেহারা বেরিয়েছিল, সেই চেহারা ধীরে 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 একটা মানবের আকৃতি নিতে শুরু করে। 7 ফুট চওড়া একজন মানবের, অতিকায় এক ভয়ঙ্কর এন্টিটির রূপ। ওদিকে আলবেনিয়ন বাতাসে নিজেকে মেলে ধরে। আলবেনিয়ন নিজের অহংকারে, নিজের প্রাচুর্যে, নিজের শক্তিতে এত বেশি অহংকারে এত অন্ধ হয়ে গিয়েছিল যে সে জানতই না যে কার মুখোমুখি হতে যাচ্ছে। সে তাকে ভেবেছিল আর সাধারণ যে কোনো একজন, কিন্তু তার সামনে যে সুপ্রিম কমান্ডার দাঁড়ানো তা সে জানতই না। সে বিক্রমে ছুটে আসে আঘাত নিয়ে, কিন্তু তার সেই আঘাতকে একেবারে ডজ করে রাস্তাকে পাকড়াও করে। বাতাসকে যখন কেউ পাকড়াও করে তখন তা হাতের মুঠোয় হয় না, তখন তা এক অদ্ভুত শক্তির বিচরণ দ্বারা সম্ভব। একটা নির্দিষ্ট জায়গায় সে বাতাসকে আটকে রাখা। সেই অদ্ভুত শক্তি ব্যবহার করে যখন তাকে ধরে ফেলল রাস তখন তার সেই শক্তি ব্যবহার করে তাকে ছুঁড়ে ফেলে মাটিতে, কিন্তু এক বিন্দু পরিমাণ ফাঁকা থাকা অবস্থায় সে মাটি স্পর্শ করেনি। কারণ আলবেনিয়ন শত সহস্র বছর ধরে মাটি স্পর্শ করেনি। দেখলে মনে হবে দাঁড়িয়ে আছে, কিন্তু কখনো মাটি স্পর্শই করেনি সে। সেই দিনও কেবল এক বিন্দু পরিমাণ দূরত্বে সে ছিল মাটির সাথে তার স্পর্শ পাওয়ার। সে তীব্র বেগে ছুটে আসতে চাইলেও রাসের পরবর্তী আঘাতে সে একেবারে এতটা দূরে যে ছিটকে পড়ল যা দৃষ্টিসীমার বাইরে। মানব সন্তানের দৃষ্টিসীমার বাইরে। রাস আরো এগিয়ে যাচ্ছিল। রাস যত এগিয়ে যাচ্ছিল তত গ্যারিসন ফোর্ড চারপাশ থেকে ঘিরে ধরছিল সেই সকল অনুচর, সহচর, চাকরদের যারা আলবেনিয়নের দাসত্বে মশগুল। তাদের সবাইকে যে গ্যারিসন ফোর্ড ঘিরে ধরে ফেলেছে। এই মুহূর্তে তার আলবেনিয়নের বিরুদ্ধে গেলেই বা কি? সুপ্রিম কমান্ডারের নজরে তারা হলো বাগী, অর্থাৎ কয়েদি, অর্থাৎ এদের ফিনিশ করে দিতে হবে। সুপ্রিম কমান্ডার রাস এগিয়ে যাচ্ছে। দিগন্তে তারা, অজনিয়াক, রেভরেন এরা সবাই এমনভাবে দাঁড়িয়ে আছে যেন একটা
মসনদের সুলতান তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এবং তারা তাদের সুলতানকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছে। অজনিয়া ফিসফিস করে দিগন্ত তার উদ্দেশ্যে বলল, ভাই আমি কিন্তু টের পাচ্ছি এই জায়গায় মানুষ আছে, মানুষ। দিগন্ত তারা অজনিয়াকে চুপ হতে বলে। অজনিয়া ভেতর থেকে প্রচণ্ডভাবে অস্থির হয়ে উঠেছিল, কারণ সে অনুভব করতে পারছিল এইখানে একজন মানবের অস্তিত্ব যা কোনো মতেই সম্ভব নয়, এবং 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 সে একজন হাই কমান্ডার ছাড়াই এখানে কারোর পক্ষে আসা সম্ভব না। তাহলে কে সে? রেভারেন্ড সেটা টের পেল। রেভারেন্ড টের পেয়ে অজনিয়াকে শুধুমাত্র এটুকু বলল, তুই যদি চুপ না থাকিস তোকে এইখান থেকে গ্যারিসন ফোর্ট টান দিয়ে বের করে নিয়ে যাবে, তারপরে তোর শুকনো ছাইগুলো আমরা পাবো। চুপ থাক। অজনিয়াক একদম চুপ। রাস এগিয়ে যাচ্ছে আলবেনিয়নের দিকে। আলবেনিয়ন সে একটা শকুনের রূপ নেয়, তার প্রিয় সেই শকুনের রূপ, 7 মাথাওয়ালা শকুন। সেই শকুনের রূপ নিয়ে আলবেনিয়ন যখন বাতাসে ভেসে ওঠে, যেন একটা বজ্রপাতের আলো চারপাশে পড়ল। আকাশে কেন যেন মনে হলো যে কালো ঘনঘটা মেঘের। এই দুনিয়া তো মানুষের না, এই দুনিয়া তো তাদের। এই দুনিয়ায় মেঘ পৃথিবীর মতোই কি আচরণ করে, নাকি পৃথিবীর মতো আচরণ করে না? পৃথিবীর মধ্যেই থাকা আরেক দুনিয়ায় আলো বাতাসই বা কেমন, তাপমাত্রাই বা কেমন, তা কেউ জানে না। রাস এগিয়ে যাচ্ছে, আলবেনিয়ন তার দিকে এগিয়ে যাচ্ছে। আলবেনিয়ন তার এক শক্তি ব্যবহার করে রাসের উপরে আঘাত হানতে যাবে, এমত অবস্থায় রাস তাকে এমনভাবে পাকড়াও করে, তার একটা ডানা উপড়ে ফেলে তাকে ছুঁড়ে মারে। কিন্তু তখনও যখন তাকে ছুঁড়ে ফেলা হয়, তখনও বিন্দু পরিমাণ অংশ বাদ ছিল তার মাটির উপরে যে পড়ার। মাটির উপরে পড়বে না দেখে সে যে আশ্রয় নেয় একটা গাছের উপরে, একটা ভঙ্গুর গাছের উপরে। আলবেনিয়নের এই রূপ, এমন রূপ আশা করতো না কেউ। কিন্তু আলবেনিয়ন নিজের বিপদ নিজে ডেকে এনেছে। অবশ্যই ইতিমধ্যেই সে 3 জনের সাথে লড়ছিল, যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কমান্ডার তাকে সে পাকড়াও না করে। তার আগ পর্যন্ত 3 জনের সাথে সে এমনভাবে লড়ছিল, ওই 3 জন তার সাথে বেড়ে উঠতে পারছিল না শক্তি, সামর্থ্য, বুদ্ধিতে। কিন্তু গোয়ার হলে কি হবে? ভাল্লুকও গোয়ার হতে পারে, বাঘও গোয়ার হতে পারে, কিন্তু রিংমাস্টারের হাতে সবকিছু। সুপ্রিম কমান্ডার হলো এই সার্কাসের রিংমাস্টার। আচমকা একটা চাবুক হাওয়াই থেকে একেবারে সরাসরি এসে পৌঁছে গেল রাসের কাছে। সেই চাবুক বাতাসে ছুঁড়ে মারার সাথে সাথেই এমনভাবে দাপিয়ে উঠল আলবেনিয়ন, এবং তার সেই হেরে গলার চিৎকার কেউ কখনো শুনতে পাবে না। কেউ কখনো শুনতে পাবে না সেই হেরে গলার চিৎকার। রাস এবার একজন সাধারণ মানুষের মতো হেঁটে যাচ্ছে। সেই গাছের মধ্যে আলবেনিয়ন আটকা, আর সকলের সামনে তাকে এমন ভাবে সেই চাবুক দিয়ে আঘাতের পর আঘাত করলো, সেই গাছের মধ্যে আটকা পড়ে যে সেই আঘাতে আলবেনিয়নের সেই হেরে গলার চিৎকার চারপাশকে কাঁপিয়ে দিচ্ছিল, যেন রাস চাইছিল এই চিৎকার সকলে শুনুক। আলবেনিয়ন মরার আগে সকলে এই চিৎকার শুনুক, যে এর পরের বার কেউ সাহস যদি করিস আমার সাম্রাজ্যের উপরে হাত দেওয়ার জন্য, তোদের সাথে আমি কি করবো তা তোরা দেখে নে। হয়তো এরপরে 100 বছর আমাকে তোরা নাও দেখতে পারিস। এমনটাই হয়তো সুপ্রিম কমান্ডারের মনোভাব ছিল।
আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, এবং সেই হেরে গলার চিৎকার স্তম্ভিত করে ফেলেছিল সবাইকে। কারো সাহস ছিল না। ওদিকে রাস আলবেনিয়নের উপরে আঘাত করা থামিয়ে আলবেনিয়নের অনুচর সহচর তার চাকরদের দিকে তাকালো। তাদের উদ্দেশ্যে বলল, তোদের এত বড় সাহস, কি হতে পারে তোদের সাথে? তোদেরকে এতবার বলা হয়েছে, সব সময় বলা হয়েছে তোদেরকে তোরা কিভাবে চলবি, কিভাবে কি করবি, তারপরও তোদের এত বড় দুঃসাহস, তোরা এখানে এসে পড়ছিস। দেখ না ওর কি অবস্থা, ওর কি অবস্থা দেখ, আর তোদের এখন কি অবস্থা হবে জানিস? একটা তুলি বাজার শব্দ হলো, এবং একটা তুলি বাজার শব্দ হওয়ার সাথে সাথে গ্যারিসন ফোর্ড এক নিমিষেই খুন করে ফেলল আলবেনিয়নের অনুচর সহচর এবং তার চাকরদেরকেও, যারা রেসপন্সিবল ছিল এই সেভারাসে হামলা করার জন্য। এখন বাকি একজন, সেই ভঙ্গুর গাছে আটকা পড়া আলবেনিয়ন শকুন রূপে সেই ভঙ্গুর গাছের দিকে এগিয়ে যাচ্ছে রাস। তাকে এখন শুধুমাত্র কয়লায় পরিণত করা বাকি। শুধু কয়লায় নয়, কয়লা থেকেও তাকে এমন রূপে রূপান্তর করা বাকি যেন কয়লা থেকে উড়ে যাওয়া ধূলিকণা, সমপরিমাণ আয়তন হবে আলবেনিয়নের। ঠিক এমন সময় অতি ধুরন্ধর বেইজুস দূর থেকে বলে উঠল, হুজুর! রাজ থমকে দাঁড়ালো। রাজ খুব ভালো করে চেনে তার হাই কমান্ডারদেরকে, কে তাকে এইভাবে সম্বোধন করে সে জানে। রাজ সেই ভঙ্গুর গাছের দিকে তখনও তাকিয়ে আছে, কিন্তু সে উত্তর দেয়, বলো বারকিউল বা আকজিউস। যখনই রাসের কাছ থেকে অনুমতি পেল বেইজুস, তখন সে হিড় করে সচতুরভাবে ছোট 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 কদম ফেলে একেবারে শিশু বাচ্চাদের মতো তার নিকট এসে দাঁড়ালো এবং তাকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, হুজুর, হুজুর, আপনি একজন মহিমান্বিত সত্তা। আপনার মতো কারোর হাতে এরকম নগণ্য বালকের হত্যা করার প্রয়োজনীয়তা পড়ে না। আমি একটা কথা রাখতে চাই, আপনি যদি অনুমতি দেন হুজুর। রাস কোনো কথা বলল না, শুধুমাত্র তাকালো বেইজুসের দিকে। এই তাকানো ছিল তার জন্য মৌন সম্মতি। বেইজুস বলতে শুরু করলো, হুজুর, হুজুর, এমনটা সবসময় হয়ে যায়। অনেক সময় এই তরুণেরা না বুঝে অনেক কাজ করে ফেলে। এই যে যেমন কিছু দূরে দেখতে পাবেন আমাদের দুজন বেইজন, একদম জোয়ান, একেবারে জোয়ান দুজন জেনারেল আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আমাদেরকে পাত্তাই দেন না এখন আর, বরঞ্চ যখন তখন আমাদের উপর হামলা করেন। আমরা আমাদের কাজ করছি হুজুর, জানেন তো। হ্যাঁ, আপনি তো কাউকে বাধা দেন না, তারাও তো তাদের কাজেও তো আমরা বাধা দিই না, কিন্তু তারাও তো আমাদের কাছে বাধা দেয়। কিন্তু যখন দুজনের মধ্যে এক ভয়ঙ্কর সংঘর্ষ হয়েছিল হুজুর, এই আজ থেকে কয়েক যুগ আগে বা এর আগেও, যখন কমান্ড এই জেনারেলরা ফলো করেনি, তখন তো ভেটো পাওয়ার দিয়ে তাদের শাস্তির মুখ থেকে বাঁচিয়েছিল আমাদের ইনস্টিটিউশন। তারাই তো বাঁচিয়েছিল। আপনি তো সবাইকে একটা একটা করে ভেটো পাওয়ার দিয়েছেন হুজুর, একটা করে ভোট।
আমাদেরকে দিয়েছেন 2টো করে, আমাদের নিচের কমান্ডারদেরকে দিয়েছেন 1টি করে, জেনারেলদেরকে আপনি কোনো ভোটই দেননি। তো হুজুর, আমার এই কমান্ডারের পক্ষ থেকে, আমার তরফ থেকে যদি একটি ভোট দেই তাকে 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 মাফ করার জন্য, ও হুজুর কি দয়া করবেন? মাস্টার মাইন্ড বেজোস এমন ভাবে তার কথাগুলো প্রেজেন্ট করলো, দূরে দাঁড়িয়ে থাকা দিগন্তে তারা ধক করে চলে উঠল। কিন্তু দিগন্তে তারা ধক করে চলে উঠলেই বা কি হবে? ওজনিয়াক তাকে থামিয়ে দিল, বলল, ভাই একদম চুপ। রাস বেজোসের কথা শুনল, কিন্তু সে তাকিয়ে রয়েছিল সেই ভঙ্গুর গাছের দিকে। সে এগিয়ে গেল, সে ভঙ্গুর গাছ থেকে সেই শকুনটাকে সে এমনভাবে ধরল যেন আধমরা শকুন। তার ঘাড়ের কাছে অনেকগুলো ঘা, যেখানে কিছুক্ষণ আগেই ছিল অনেকগুলো মাথা। কয়টা মাথা ছেড়ে গিয়েছে তা ম্যাটার করে না, আঘাত কতগুলো পেয়েছে সেটা ম্যাটার করে। রাস বেজোসের উদ্দেশ্যে বলল, বারকিউল, বারকিউল, তুমি 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 একই কথা বললে। তোমরা তোমাদের ভেটো পাওয়ার ব্যবহার করতে চাচ্ছ ওর জন্য? তোমরা এই সাধারণ ওর জন্য ভেটো পাওয়ার ব্যবহার করতে চাইছো? বেজোস উত্তর দিল, হুজুর, হুজুর, সে পুরো দুনিয়ারে একেবারে তকমা বদলে দিয়েছে হুজুর। সেই তো সব কিছু করেছিল, যার জন্যই তো যুদ্ধের পুরো মোড় বদলে গিয়েছিল হুজুর। এখন সে বিভিন্ন দেশে যত বেশি শক্তিশালী বোমা তৈরি করছে তারা, সব কিছু কিন্তু তার কারণেই হুজুর। সে তার জ্ঞানের ভারে অতি ভারাক্রান্ত হুজুর। এত বেশি ভার তার ভেতরে সে বের করতে পারে না হুজুর। তার সাকসেস রেট অনেক ভালো হুজুর। রাস বেজোসের উদ্দেশ্যে বলল, বারকিউল, তুমি ভুলে যাচ্ছ তোমাদের এমন কোনো নির্দেশনাই দেওয়া হয়নি যে তোমরা মানব জাতির ক্ষতি করো। বলা হয়েছে কি? বলা হয়নি। তোমরা নিজেরা যা মন চায় তা করতে পারো। তোমাদেরকে একটা সীমা রেখা বেঁধে দেওয়া, এই সাম্রাজ্যের বাইরে যতগুলো পাগল থাকবে সবগুলোকে এই সাম্রাজ্যের সীমারেখার ভিতরে আটকে রাখা, আর বাইরে যারা রয়েছে তাদেরকে সীমারেখার ভেতরে ঢুকতে না দেওয়া। কিন্তু তোমরা নিজেরা এই জায়গায় জায়গায় এমনভাবে দলাদলি শুরু করে দিয়েছ, যার কারণে আজকে আমার এখানে আসতে হলো। আমার জানা মতে তো কখনোই তোমাদেরকে এমন দায়িত্ব দেওয়া হয়নি যে তোমরা মানব সভ্যতার পেছনে পড়ে যাও। বেজোস তখন রাসের কাছে অনুমতি চাইল, হুজুর, হুজুর, আমাকে একটু অনুমতি দেন, 2টো কথা বলবো। রাস অনুমতি দেওয়ার পর বেজোস বলল, হুজুর, হুজুর, এই দুনিয়াটা তো আমাদেরই হুজুর, আমাদের দুনিয়া হুজুর, এটা তো আমাদের দুনিয়া হুজুর। আমি কাউকে কিছু করতে বলি না, কিন্তু তারা করে এবং তারা দুনিয়াকে তাদের হিসেবে চালায়। মানবদের দুনিয়া তারা তাদের হিসেবে চালাতে চায় হুজুর। আমি তাদের কাউকে বাধা দিই না, আমার তরফ থেকে কোনো বাধা দেওয়া হয় না হুজুর। আমি আমার এই অতি প্রিয় কমান্ডারকে বাঁচানোর জন্যই হুজুর আমার ভেটো পাওয়ারটা ব্যবহার করতে চাইছি। সমস্ত কিছু আপনার ইচ্ছায় হবে হুজুর। আপনি চাইলে তাকে মেরে ফেলতে পারেন হুজুর, কিন্তু হুজুর আপনার এই মহান শক্তির উপর একটা দাগ পড়ে যাবে হুজুর। সেভারাস যেভাবে অন্যান্য জেনারেলদেরকে বাঁচিয়েছে হুজুর, সে ভেটো পাওয়ার ব্যবহার করেই তো আমি আমার কমান্ডারকে বাঁচাতে চাচ্ছি হুজুর। বাকিটা হুজুর সমস্ত ব্যাপার আপনার হাতে।
আপনি যা মন চায় তা করতে পারেন হুজুর। বেজুসের কথায় রাজ কি যেন ভাবল। এরপরে তার হাতের মুঠোয় থাকা সেই শকুনটাকে একটা টেনিস বল যেভাবে ছুঁড়ে মারে কেউ, সেইভাবে সে ছুঁড়ে মারল। কত দূরে গিয়েছে কেউ জানে না। পেছনে চারপাশে কয়লা থেকে ধুলো রাস্তরণের মতো কণা উঠছিল, কারণ আলবেনিয়নের অনুচর সহচর চাকর সবাইকে খাল্লাস করে দেওয়া হয়ে গেছে ততক্ষণে। বেইজুসের ভেটো পাওয়ারে সেদিন আলবেনিয়ন বেঁচে যায়। রাজ তার নিজের ডেরায় ফিরে যায়। রাজ যখন নিজের ডেরায় ফিরে যাবে, সেই সময় সকলেই স্তব্ধ হয়ে তাকিয়ে দেখছিল সেই রাজকে, যাকে হয়তো তার এরপর আর কখনো নাও দেখতে পারে, যার সামনে একজন হাই কমান্ডার গদগদ হয়ে কথা বলেছে একেবারে মাটিতে বসে। বেইজুস তার মাস্টার মাইন্ড গেম এমনভাবে সাজিয়ে রেখেছিল যা কেউ কল্পনা করতে পারেনি, এমনকি আলবেনিয়নও না। আলবেনিয়নকে সে বাঁচিয়ে দিয়েছিল, কেননা তার একটি মহাপরিকল্পনার অংশ হচ্ছে আলবেনিয়ন। আলবেনিয়ন যদি বেঁচে থাকে তারই লাভ, তার মহাপরিকল্পনা এবং প্রফেসি দুটোরই সমাধান হয়ে যাবে। ভারত মহাসাগর, ভারতের উপকূলের নিকটবর্তী স্থান। অজনিয়াকে লুকোনো শালায় তিনজন যে উপস্থিত হয়, রেভারেন্ড, অজনিয়া এবং দিগন্তের তারা। সেই লুকোনো শালায় আগে থেকে অবস্থান করছিল ডেমিয়েন বোগা। তারা চারজন একত্রিত হয় এবং ডেমিয়েন বোগা তার পিতার কাছ থেকে এবং তার পিতার ভাইয়ের কাছ থেকে ওই পারে ঘটা সমস্ত ঘটনায় বিবরণ জানতে পারে। অজনিয়া তখনও খিটখিট করছিল, কারণ তার মাথার মধ্যে একটা ব্যাপারই ঘুরছিল, মানুষটাকে 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 বারবার একই কথা বলছিল, যেন সে এই মানুষটাকে 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 জিকির করছিল। রেভারেন্ড বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তবে দিগন্ত তারা একেবারে কি যেন ভাবছিল চুপচাপ। অজনিয়া একটা দেখে জিজ্ঞেস করলো, ভাই তোর কি হচ্ছে বল। দিগন্ত তারা অজনিয়াকের কথা উত্তর দিয়ে বলল, তুই ভাবতে পারিস ভাই, ভেবে দেখ, সেভারাসে হামলা করে সেভারাসকে মেরে কেটে যতটুকু পারে শেষ করে দিয়েছে। ভেবে দেখ, যারা আমাদের মতো, তারা এখন চাইলেও সে পথ থেকে ফিরতে পারবে না, কারণ তাদেরকে যে গার্ড দিবে সেই সেভারাসই তো তছনছ হয়ে গেছে। আবার ভেবে দেখ, আজকে কিভাবে গদগদ হয়ে সে সুপ্রিম কমান্ডারের সামনে হুজুর 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 করতে করতে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা করে ফেলেছিল। ও অনেক বড় প্ল্যান নিয়ে ঘোরাফেরা করছে। আরে ও তো অনেক বড় প্ল্যান নিয়ে ঘোরাফেরা করছে, সেটা তো আমিও জানি। এখন কথা বলছি ওই জায়গায় মানুষটাকে বল। দিগন্ত তারা এই একই কথা এবং এই একই কথার একই উত্তর আর দিতে যাচ্ছিল না। দিগন্ত তারা অজনিয়াকে বিদায় বলে চলে যায়। ডেমিয়েন বোগা এর পরবর্তী যত অত্যাচার, একই শব্দ, মানুষটাকে 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 মানুষটাকে, এই একই শব্দের অত্যাচার ওই গুহায়, ওই লুকোনো শালায় অবস্থান করে ভোগ করতে লাগলো। তার বাবার ভাই একটা জিকিরেই ব্যস্ত, মানুষটাকে 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 মানুষটাকে। ওই দিন ওই জায়গায় এতগুলো হাই কমান্ডের যে অবস্থান, তার মধ্যে একজন হাই কমান্ডার
সেভেরাসের পক্ষে ছিল, যে মানুষ ছিল। কোনো হাইকমান্ড সেভেরাসের বিরুদ্ধে ছিল না, কিন্তু কোনো হাইকমান্ডও একসাথে এসে সেভেরাসকে বাঁচানোর চেষ্টা করেনি। সেভেরাস থেকে যখন ডিস্ট্রেস মেসেজ সবাইকে দেওয়া হচ্ছিল, তখন গুটি কয়েক জেনারেল যেভাবে সাড়া দেয়, যার মধ্যে দিগন্তের তারা, অজনিয়াক এবং অন্যান্য জেনারেলরা ছিল, ঠিক তেমনি দুইজন হাইকমান্ডার রেসপন্স করে। এর মধ্যে একজন হচ্ছে রেভারেন এবং আরেকজন মানুষ। সবচেয়ে অবাক করার বিষয়, এই মানুষের পরিচয় এতটা হিডেন, অজনিয়াক কেন কেউ বুঝতে পারছে না যে মানব সন্তান এই হাই কমান্ডার কে। এবং এটা সত্যি অত্যন্ত জটিল একটা পরিস্থিতি। এনটিডির দুনিয়াতে একজন মানুষের উপস্থিতি, তার উপরে সেভরাসের মতো জায়গায়, এটা সত্যিকার অর্থেই অলৌকিক এক ব্যাপার। তার পরিচয় জানা যায়নি, তার পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তাকে সেই হাইকমান্ড খুব ভালোভাবে লুকিয়ে রাখতে সক্ষম। এই জন্য এখন পর্যন্ত তার পরিচয় অন্যান্য হাইকমান্ড অথবা অন্যান্য জেনারেলরা জানতে পারেনি। সেদিন বেইজুসের প্ল্যান ছিল এইটাই, তার এই হাতিয়ারকে দরকার, এই আলবিনিয়নকে তার দরকার। এই আলবিনিয়নকে তাকে মোক্ষম জায়গায় ব্যবহার করতে হবে, একেবারে সুকৌশলে। এই জন্য সে আলবেনিয়নকে বাঁচায়। এই আলবেনিয়নের উপরে তার রাগ খুব কম নয়, কিন্তু সে খুব ভালো করে জানে রাগ ক্ষোভের চেয়ে সবচেয়ে বড় ব্যাপার হলো দাবার খেলায় জেতা। এই দাবার খেলায় বেইজুস জিতবে, এবং এই দাবার খেলার কোর্টে কারা কারা ছুটছে এই মুহূর্তে? ছুটছে দিগন্তের তারা, ছুটছে অজনিয়াক, ছুটছে রেভারেন, ছুটছে আলবেনিয়ন, এবং তার মধ্যে সেই লেজেন্ডারি মিথ রাস। কেউ কি কল্পনা করতে পারছে রাসকে পর্যন্ত নিজের চালে উঠিয়ে ফেলেছে বেইজুস? তখন পর্যন্ত কেউ জানত না, রাসও তা জানত না। সিরিজের এই অংশটি এখন আপনারা যা শুনবেন তা বেইজুসের জবানবন্দি থেকে নেওয়া। বেইজুসের জবানবন্দিতে বেইজুস বলেছিল তার আসল প্ল্যান কি ছিল। বেইজুসের প্ল্যান ছিল, যখন প্রথমবার সেভেরাসে হামলা হয়, তার আগে থেকেই সে সেভেরাসে হামলা করানোর জন্য উত্ত্যক্ত করে যাচ্ছিল আলবেনিয়নকে। কারণ আলবেনিয়ন খুব ভালো করেই জানত, যখন প্রথমবার সে অতি লজ্জিতভাবে পরাজিত হয় দিগন্তের তারার হাতে, তখন দিগন্তের তারা কিন্তু দল ছুট একেবারে বহিষ্কার করে জেনারেল, এবং তাকে হিসেব অনুযায়ী মেরে ফেলার কথা, কিন্তু তাকে বাঁচিয়ে দেওয়া হয় সেভেরাস থেকে আসা ভেটোর কারণে। এবং এই ভেটোর কথা বারবার বারবার সুকৌশলে বেইজুস আলবেনিয়নের সামনে বলতো, কখনো সমস্ত সবার সামনে, কখন একাকিত্বেও, কখনো খুব ভালো করে এমনভাবে বলতো যাতে দূর থেকে আলবেনিয়ন শুনতে পেত। বেইজুস কন্টিনিউ ইনস্টিগেট করে যাচ্ছিল এবং বিষিয়ে তুলছিল আলবেনিয়নকে, যে আলবেনিয়নের উপরে যে হাত তুলেছে বারবার, যে আলবেনিয়নের বিজয় মুহূর্তে তাকে অপমানিত করেছিল সমস্ত জেনারেলদের সামনে, যে আলবেনিয়ন যাকে সমুদ্রের উপরে হামলা করে তার ডানা ছিঁড়ে ফেলেছিল দুই ভাই মিলে, তাদেরকে বাঁচিয়েছে কে? সেভেরাস। সেইভাবে উত্তক্ত করে আসছিল, এবং সেই উত্তক্তের ফসল ছিল কয়েক বছরের, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর না, প্রায় 2 যুগের মতো, প্রায় 2 যুগ। যে 2 যুগের প্ল্যান তার ভেতরে ছিল। বসনিয়ায় সেই দিন হামলা করার পরে
সেই দিন থেকে প্রায় 2 যুগ আলবেনিয়ন দিগন্ত তারাকে মারার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে, এবং এই আলবেনিয়নকে দিয়েই দিগন্ত তারাকে যেমন সে তার নিজের পথ থেকে সরাতে চেয়েছিল, ঠিক তেমনি আলবেনিয়নকে সে ব্যবহার করতে চেয়েছিল। সকলের সামনে সে ছিল একেবারে সাধু। বারকিউল বা আকজিউস সকলের সামনে ছিল সাধু। তার দাবার চাল এমনভাবে সুসজ্জিত ছিল, যখন সবাই দেখবে জেনারেলদের কারণে চারপাশ অস্থির, সেই সময় সে গোপনে মিটিং করবে। কি মিটিং করবে? অন্যান্য হাই কমান্ডারদেরকে একত্র করে তাদেরকে প্রপোজাল দেওয়া হবে। গিফটেড চাইল্ড যারা, তাদের সবাইকে এলিমিনেট করে দিতে হবে যাতে প্রফেসি ফুলফিল না হয়, এবং সেই সাথে রাজকে খুব সাবধানে একা করে তাকে এলিমিনেট করে দিতে হবে। একবার যদি সুপ্রিম কমান্ডারকে এলিমিনেট করে দেওয়া সম্ভব হয়, তাহলে এই তাদের দাসত্ব থেকে তারা মুক্তি পেয়ে যাবে। তাদের দাসত্ব কি? তারা কোথাও নিজের মর্জি মতো চলতে পারে না, তারা নিজের মর্জি মতো নিজেদের পরিচয় দিতে পারে না। তাদের সবাইকে পরিচয় দিতে হয় আমি তার। এই পরিচয় তারা দিতে আর চাচ্ছিল না কেউ। এই পরিচয় দেবে না দেখেই সেই সাথে প্রফেসিকে নষ্ট করার উদ্দেশ্যে বেজুস তার প্ল্যান ইনিশিয়েট করে, এবং এমন এক আকারে এমনভাবে আলবেনিয়নকে এবং দিগন্ত তারাকে পরবর্তীতে মুখোমুখি করে দেয়, যার কারণে দিগন্ত তারা শেষমেশ আলবেনিয়নকে হত্যা করতে সমর্থ হয়। এবং সেই দিন শুধুমাত্র দিগন্ত তারা আলবেনিয়নকে হত্যা করেনি, সেই দিন দিগন্ত তারা আলবেনিয়নকে হত্যা করে ওপারে, ঠিক সেইখানে যেইখানে পরবানাধাররা ওপারের গেটগুলোকে প্রোটেক্ট করে, ব্রেইনলেসরা যাতে বের না হয়ে আসতে পারে। রাসকে যদি এখানে আনতে হয়, রাসের পরিবেশকে যদি উত্তক্ত করতে হয়, রাসের সাম্রাজ্যকে যদি টালমাটাল করতে হয়, তাহলে তার পরানাদারদেরকে মারতে হবে। এবং দিগন্তের তারার হাতেই পরবানাদারকে মারার প্ল্যান ছিল। সে প্ল্যান কিরকম আমরা সবাই জানি। পরবানাদারে কি হয়েছিল সেদিন ওই পারে, কি হয়েছিল মাঝের সাথে, যার ফলশ্রুতিতে পরবানাদারকে দিগন্ত তারা মেরে ফেলে। কিন্তু কেউ জানতো না এই সব কিছু ছিল একটা চাল। যদি সেদিন পরবানাদার না মরতো, তাহলে রাসের সাম্রাজ্য এলোমেলো হতো না, রাসও নেমে আসতো না, আমাদের কারোর জীবন এলোমেলো হতো না। দিগন্ত তারা তার নিজের হাত হারাতো না, তার ভাইকে হারাতো না, আর আমি সবকিছু হারাতাম না। তার এত সুচিন্তিত প্ল্যান খুব সুন্দরভাবে এক্সিকিউট হতে থাকে, কিন্তু একটা জায়গায় এসে ফেরকা বেঁধে যায়। সেই জায়গাটা যেই মোমেন্টে রাজ বুঝতে পারে তার সমস্ত চাবিকাঠি কোথায় ঘুরছে, বেইজুজের কাকে কেন্দ্র করে ঘুরছে, সে ব্যক্তির সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট এস্টাবলিশ করে, তার সমস্ত অপারেশনকে ধূলিসাৎ করে ফেলে, যার ফলশ্রুতিতে ঘটে ডেফকন 2। সম্পূর্ণ ইস্টার্ন হাইকমান্ডকে গুড়িয়ে দেওয়া হয় এবং বন্দি করা হয় বেজুসকে। কিন্তু মাস্টার মাইন্ড তার নিজের জন্য চারপাশে প্ল্যান সাজিয়ে রেখে দিয়ে গেছিল। একটা সাকসেস হবে না তো আরেকটা হবে, আরেকটা হবে না তো আরেকটা হবে, আরেকটা হবে না তো আরেকটা হবে। কম করে হলেও 20 থেকে 30টা কন্টিনজেন্সি প্ল্যান সে এমনভাবে তৈরি করে রাখতো, যেটাই ফেল হোক না কেন আউটকাম যে কোনো একটা হবে, যেটা সে চিন্তা করে রেখেছে। মরার পরও সে সবার জীবন এলোমেলো করে রেখেছিল, মরার পরও সে সকলের জীবন এলোমেলো করে রেখেছিল। এবং সে রাসের সন্তানকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারে। সে খুব সহজে রাসের সন্তানকে ব্যবহার করে এবং খুব সহজে ঘটনা যা ঘটে যায়। রাসের মেয়ে, তার মৃত্যু, এরপরে সমস্ত কিছু বেইজুসের কন্টিনজেন্সি প্ল্যানের অংশ ছিল।
যা তার এক একটা হিসেব করতে থাকা আউটকামের ফল। এর মানে এই নয় যে সে অতীত বা ভবিষ্যতের ব্যাপারে জানতো। একজন মানুষ যদি একের পরে কতগুলো সংখ্যা ব্যবহার করে কত ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ করা যেতে পারে, তার সমস্ত আউটকাম যখন বের করতে পারে, তখন সেটা কি হয়? সেটা আপনার কাছে একটা রেজাল্ট ক্রিয়েটেড, এবং সেই রেজাল্ট সে ব্যবহার করে এবং এরপরে সে তা নিষেধ করে। নিজে মরার পরও তার রেখে যাওয়া প্ল্যান বাস্তবায়ন হতে থাকে আউটকামের ফল হিসেবে। ডক্টর আরাফাতের চেম্বার। ডক্টর আরাফাতের চেম্বারের বাইরে দাঁড়িয়ে আছে দিগন্তের তারা। তার সাথে দাঁড়িয়ে আছে তার ভাই। দিগন্তের তারা দূর থেকে চেম্বারে ডক্টর আরাফাতকে দেখতে পাচ্ছিলেন। অজনিয়াক তার ভাইকে জিজ্ঞেস করে, একে কি তুই পটিয়ে ফেলেছিস নাকি রে? দিগন্তের তারা তাকে বলে, ভাই তোমার মনে আছে অপারেশন বুথের কথা? হ্যাঁ মনে আছে, বল কেন? সেই দিন আমরা বেশ কয়েকজন বাচ্চাকে বাঁচাতে পেরেছিলাম। আমি স্বপ্ন দেখেছি একটা ছেলেকে। আমি স্বপ্ন দেখেছি একটা ছেলে যে গলায় ফাঁস নিতে চাচ্ছে। কোথায় ভাই আমি জানি না, কিন্তু সেই অপারেশন বুথের সময় তাকে আমি বাঁচিয়েছিলাম। সেই কয়েকজনের মধ্যে সেও একজন। থাকে এই দেশেই, এই জনপদেই। তার অবস্থান কিন্তু কোথায় আমি জানি না, কিন্তু আমি স্বপ্নে দেখেছি সে আসবে ডক্টর আরাফাতের কাছে। ডক্টর আরাফাতের কাছে তার আশাটা যেহেতু স্বপ্নাদেশ, তার জন্য আমি অপেক্ষা করছি ভাই এখানে। এবং এর জন্যই ওরা ডক্টর আরাফাতকে মারার জন্য উতলা হয়ে উঠেছিল। কারণ তার সাথে তার একটার দুটা গিফটেড চাইল্ডের দেখা হয়নি। এলার সাথেও তো তার দেখা হয়েছিল, বাঁচাতে তো তাকে পারলাম না ভাই। হ্যাঁ তো কি হয়েছে, তুই কি পুরো দুনিয়া মানুষকে বাঁচাতে পারবি নাকি? পুরো দুনিয়াতে সারাদিনে কত সব মানুষ মরে জানিস? তুই আসছিস একটা মানুষকে বাঁচানোর জন্য, এত পাগল হয়ে আছিস কেন রে ভাই? তুই এত পাগল কেন? দিগন্তের তারার কথায় অজনিয়াক একেবারে খেপে উঠল। দিগন্তের তারা অজনিয়াককে বলল, তুমি প্রফেসিতে বিশ্বাস করো না ভাই? প্রফেসিতে তো বিশ্বাস করো। আর যাই হোক না কেন, কিছু তো একটা হবে ওই পারে। ওই গেট তো ভাঙবে এবং ওই গেটের দায়িত্ব কেউ না কেউ নেবে আবার। কিন্তু সেই ব্যক্তি কে তা জানতে হবে, কারণ এই গিফটেড চাইল্ডদের মধ্যে থেকে কেউ না কেউ হয়তো সেখানে যে উপস্থিত হবে, নইলে কেউ হাইকমান্ডে জায়গা পেত কিভাবে বলতো? অজনিয়াক দিগন্তে তার কথাকে আর গুরুত্ব দিল না। বড় ভাই হলেও ছোট ভাইয়ের সমস্ত কথা মানতে তার আপত্তি আছে বিশাল। ভালোবাসা একটু কম না, কিন্তু কথা মানাতে অনেক বেশি আপত্তি রয়েছে। দিগন্তে তারা অজনিয়াককে বলল, আমার চোখের সামনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ ভাই, তুমি জানো তার হিম্মত কতখানি? সে 1 গ্রাম ভর্তি দুষ্ট লোকের বিরুদ্ধে দাঁড়িয়েছিল একা। সে মানুষের চিৎকার সহ্য করতে পারেনি। সে নামহীন বীর, জানো? এমন বীরের কথা তুমি কোথাও লিখিত আকারে কখনোই পাবে না। এরকম নামহীন বীর চারপাশে ছড়ানো। তারা নিজেদের গোচরে অগোচরে কত মানুষের জীবন যে বাঁচিয়েছে তা তারা জানে না। তারা জানে না যে একটি জীবন বাঁচানোর কত বেশি গুরুত্ব এবং এর ভ্যালু কতখানি। সকলে তা জানে না, কিন্তু আরাফাতের মতো লোকেরা তা জানে। এই আরাফাতের মতো লোকদের হয়তো এখন বেশি কেউ গুরুত্ব দেবে না। আরাফাতের মতো লোকেরা নিজেদেরকেও গুরুত্ব দিতে চায় না, তার নিবৃত্তি থাকে।
নিভৃতেই চলাফেরা করে। এই আরাফাত একদিন কারণ হয়ে উঠবে সেই গিফটেড চাইল্ডের সাথে দেখা করার জন্য, যার দেখা আমি স্বপ্নে পেয়েছি। ভাই, অজনিয়াকে এমন ভাবে মুখ ভ্যাংচালো যেন দিগন্ত তারার এই কথা তার একটুও পছন্দ হয়নি, একটুও না। 13 ফেব্রুয়ারি 2024। রাত তখন প্রায় ভোরের দিকে। আমি দাঁড়িয়ে আছি, দিগন্তে তারা দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছি পূব আকাশের দিকে। আর কিছুক্ষণ পরে সেই স্নিগ্ধ বাতাস এসে ছুঁয়ে যাবে আমাদেরকে। অপেক্ষায় আছি, যদি দেখা যায় সেই আলো, আসমানের দরজা খোলার সেই অনুভূতি যদি পাওয়া যায় আজ, তাহলে একটু ভালো লাগতো। দিগন্তের তারা সেখানে দাঁড়িয়ে আছে। সে আমাকে হঠাৎ করে বলল, ধন্যবাদ। আমি জিজ্ঞেস করলাম কেন? সে আমাকে বলল, আমার জীবন বাঁচানোর জন্য। তখন আমি তাকে বললাম, আর এটা কি বললে তুমি আমাকে? কে কার জীবন বাঁচাবে বলো? আমি কতবার বিপদে পড়েছি, তুমি আমাকে সাহায্য করেছো, কতবার তুমি আমাকে সাহায্য করেছো। আমি তোমাদের কাউকে হারাতে পারবো না। তোমরা যদি আল্লাহর ডাক সাড়া দিয়ে যদি চলে যাও, সেটা ভিন্ন হিসাব, কিন্তু আমার কারণে তোমাদের কারোর ক্ষতি আর হতে দিব না আমি। দেখুন তো, তারা তখন আকাশের এদিক ওদিক তাকাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম সে আমাকে কি বলতে চাইছে, তাই আমি তাকে নিজে থেকে বললাম, কি তুমি সে তারা খুঁজছো নাকি? সেই যে তুমি আমাকে দেখিয়েছিলে তারা? সে আমাকে উত্তর দিল, হ্যাঁ। তখন আমি তাকে বলি, সে তারা কিন্তু এখন চোখে দেখা যাবে না, পৃথিবী তো ঘুরছে, সেই তারা দৃষ্টিসীমার বাইরে চলে গেছে অনেক আগেই। দেখুন তো, তারা আমাকে বলল, তাহলে তোমার মনে আছে? আমি উত্তর দিই, হ্যাঁ আমার মনে আছে। দেখুন তো, তারা তখন আকাশের দিকে তাকিয়েছিল এবং সে আমাকে বলল, তখন তুমিও তো তাকিয়েছিলে না? আমি দিগন্ত তারাকে বলি, হ্যাঁ আমার মনে আছে। মা মারা যাওয়ার দিন ভোরবেলা আমি তাকিয়েছিলাম আকাশের দিকে এইভাবেই, এবং অদ্ভুতভাবে আমি আমার নিজের বাসায় থাকা অবস্থায় দেখতে পেয়েছিলাম সেদিন আলো। বুঝতে পেরেছিলাম যে আজ কিছু একটা হবে। কেন এই কথা কেন বলছো এখন? দিগন্তের তারা মনে হলো যেন একটা নিঃশ্বাস ছাড়লো, এবং নিঃশ্বাস সেরে সে আমাকে বলল, আজ আমার ভাইয়ের কথা মনে পড়ছে অনেক। দিগন্ত তারার এই কথা শুনে আমি বুঝতে পারলাম কেন। অজনি তার ভাই, হাজার হোক তার ভাই, তার ভাই যদি আজকে দেখতে পারত দিগন্ত তারা এখন কে, হয়তো সে সবচেয়ে বেশি খুশি হতো। ডেমিয়ান বোগাও নেই, তাদেরকে কেড়ে নিয়েছে বেজোস। নিজের এক সন্তানকে তো আমার জন্য সে মেরে ফেলেছিল, আর এক সন্তান ছিল ডেমিয়ান বোগা। এই হাই কমান্ডের যুদ্ধে তাকেও সে হারায় নিজের ভাইয়ের মতো। সবাইকে হারানোর মধ্যে দিয়ে যেন মানুষ কিছু পায়, ঠিক তেমনি সেও অনেক কিছু হারিয়ে যে দায়িত্ব পেয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত তাকে সে দায়িত্ব পালন করে যেতেই হবে, নইলে ব্রেনলেস যারা তারা ছাড় পেয়ে যাবে। মানুষ তাদের অন্তরালে কি ঘটে তা জানতে পারে না। একটা ভূমিকম্প হয় তখন মানুষ ভূমিকম্পের ভয়াবহতা সম্পর্কে জানতে পারে, একটা ঘূর্ণিঝড় যখন হয় তখন মানুষ তার ব্যাপারে জানতে পারে, কিন্তু কখনো আগে থেকে তাদের ব্যাপারে ভাবে না। যখন মানব সভ্যতা নিজেরাই শিকারে পরিণত হয়
তখন তারা সেই শিকারীর ব্যাপারে জানতে পারে। এর আগে তারা শিকারীর ব্যাপারে অত বেশি গুরুত্ব দেয় না। আরিফ মোহাম্মদ খানের মতো সৎ সাহসী ব্যক্তিদেরকে যেইভাবে হাইকমান্ড নিজেদের শিকারে পরিণত করে তাদের ধ্বংস করতে সক্ষম হয়, ঠিক তেমনি মেজর DA আরাফাতের মতো লোকদেরকে হাইকমান্ড নিজের কন্ট্রোলে নিতে পারে না, বরং তাদের হাতে তারা অপদস্থ হতে থাকে। সৎ ব্যক্তিদের দুই রকমের অবস্থান, কেউ ভয়ে ভেঙে যায়, কেউ ভয়ে শক্ত থাকে। আরিফ মোহাম্মদ খান হাইকমান্ডের সেই পেতে দেওয়া চালে পা ফেলে বের হতে পারেননি। একজন সৎ ব্যক্তির পরিণতি ছিল অতি ভয়ঙ্কর, কিন্তু তার যে পরিণতি, তার পেছনে সম্পূর্ণ ইনফ্লুয়েন্স ছিল হাইকমান্ডের। একজন সৎ ব্যক্তির আমূল পরিবর্তন কেবলমাত্র এর দায় হাইকমান্ডের। অপরদিকে DA আরাফাত লজিক্যালি সবকিছু চিন্তা করতে চাইতো। একজন ডক্টরের এটাই করতে হয়, কিন্তু ইলা তার ডায়াগনস্টিক, এরপরে কিছু অঘটন ঘটতে থাকা, আয়নায় লেখা এবং বারবার অতীতের কথা মনে পড়া, সর্বোপরি স্বপ্নে আদেশ পাওয়া। আজ সেও যেন অপেক্ষা করছে কারোর জন্য। আর ঠিক এমনই একদিন তার কাছে একটা ছেলেকে নিয়ে আসা হয়, যার বয়স প্রায় 19 বছরের কাছাকাছি। তার মানসিক রোগের যে সকল সিমটম ছিল তা বাইরে প্রকাশ না পেলেও একটা বড় সিমটম সবার সামনে প্রকাশ পায়। সে নিজের গলায় দড়ি বেঁধে আত্মহত্যার চেষ্টা করেছিল। তার চেম্বারে সেই 19 বছরের ছেলেটা ডান হাত উপরে রেখে তাকে বলেছিল তার এই হাতে না অদ্ভুত রকমের ব্যথা করে। এই অদ্ভুত রকমের ব্যথার পরে সে অজস্র চেহারা দেখতে পায়, 3টে রাক্ষসকে দেখতে পায়। সে 3টা রাক্ষস একটা পুতুলের দিকে এগিয়ে যাচ্ছে। দেয়াল থেকে হাত বেরিয়ে আসে, একটা না দুটা না অজস্র হাত। দেয়াল থেকে বেরিয়ে আসে একটা না দুটা না অজস্র চেহারা, একই চেহারা, তারই চেহারা। তাকেই দোষ দিতে শুরু করে। তার অন্তরের বলে যে সমস্ত কথা তারাই উদ্গীরণ করে দেয় তার সামনে। সেই 19 বছরের ছেলেটা যখন ডক্টর আরাফাতের সাথে কথা বলছিল, ডক্টর আরাফাতের পেছনে দাঁড়িয়েছিল দিগন্তের তারা। এই সেই ছেলে অপারেশন বোধের সময় তাকে বাঁচিয়েছিল। এই সেই ছেলে যার ব্যাপারে সে স্বপ্নে আদেশ পেয়েছে। এবং সেই 19 বছরের ছেলেটা কারোর অস্তিত্ব অনুভব করতে পারছিল ডক্টরের পেছনেই। তাই সে সেই দিকে দেয়ালে বারবার তাকাত। ডক্টর জিজ্ঞেস করেছিল সেদিকে সে কেন তাকাচ্ছে। সেই ছেলে সেদিন কাউকে কিছু বলেনি। সেই ছেলেটা আমি। শেষ হয়ে যাচ্ছে ডিএডি সিজন 2 এবং এই পর্বের দ্বারাই এই টোটাল সিরিজটা সিজন 1 এবং সিজন 2 যে ঘটনায় পুরো 2টি সিজনকে আমরা গুছিয়ে এনেছিলাম একেবারেই আজ শেষ হয়ে যাচ্ছে এইখানেই। এবং মানবের 2 চরিত্রের ব্যাপারে তারা এক্সিস্ট করতো, একজন মারা গিয়েছেন এবং একজন এখন পর্যন্ত বেঁচে আছেন। তিনি একজন মনোবিদ এবং সেই অ্যাডভোকেট তিনি মারা গিয়েছেন। আমরা তাদের নামের কিছুটা পরিবর্তন করেছি, কারণ
আমার পক্ষে তাদের পুরো নাম বলে দেওয়া সম্ভব না, বললে ইমিডিয়েটলি তাদেরকে চেনা সম্ভব। এবং দিগন্তের তারার অরিজিনের সমস্ত কথাই এক হিসেবে আপনাদেরকে সামনে প্রকাশ করা হয়েছে। ডেইলি সিজন 2টা মূলত অতীতের উপরে বেশি ফোকাস করেছিল, কারণ সিজন 1-এ আপনারা যা শুনেছেন তার অনেক ব্যাখ্যা আপনাদের কাছে তখন দেওয়ার মতো ছিল না, কারণ অতীতের অনেক ইভেন্ট তখন পর্যন্ত চোখের সামনে ঘটেনি কারোর, আর কেউ আমরা শুনতে পাইনি। এবং ডিএডি সিজন 2টা ঠিক সেই কাজটাই করে, তা হচ্ছে অতীতের ঘটনাগুলোকে বয়ান করে গেছে। প্র্যাকটিক্যালি যদি আপনারা টাইমলাইন মেনটেন করতে চান তাহলে সেই টাইমলাইন আমরা মেনটেন করে দিতে পারবো। এই 2টি সিজনের যে 16টি পর্ব প্রচার হয়েছে, কোন পর্বের টাইমলাইন কোন দিকে, আমরা সেইটাও সেইভাবে এডিট করে নতুন করে আমরা আপনাদের সামনে প্রচার করতে পারবো। কিন্তু তার আগে অনুরোধ থাকবে আমাদের এই সিরিজটি সম্পূর্ণভাবে শোনার জন্য। যদি বুঝতে সমস্যা হয় আমরা কিছুদিন সময় নেব এবং সম্পূর্ণ টাইমলাইন মেনটেন করে, যেহেতু 2টি সিরিজে আগে পরে অনেক কথাবার্তা বলা হয়েছে একটা নিয়ম মেনে, তখন শুধুমাত্র টাইমলাইন মেনেই আমরা পর্বটা গুছিয়ে রিআপলোড করে দিব। আপনারা সবাই আমাদের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি দূরে বাকি নেই মাহে রমজান আমাদের জীবনে নতুন করে ফিরে আসার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।